প্লিজ ঋতুজা, আমাকে ছেড়ে যাস না লক্ষ্মীটি। আমাদের আমাদের এত বছরের সম্পর্ক এইভাবে এইভাবে এক মুহূর্তে শেষ করে দিস না। আমাকে আমাকে জাস্ট আর কটা মাস সময় দে প্লিজ রে, আর জাস্ট কটা মাস। তার মধ্যে দেখিস, তার মধ্যে আমি সবটা ঠিক করে দেবো, সবটা। তুই আর একটাও নালিশ করার সুযোগ পাবি না, ট্রাস্ট মি, আমি কথা দিচ্ছি রে। প্লিজ প্লিজ ঋতুজা, প্লিজ না। চোখের জল যেন বাঁধ মানছে না অক্ষয়ের। ভাগ্যের ধারালো অস্ত্রাঘাতে তার মন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গুড়িয়ে যাচ্ছে ক্রমশ। জাস্ট শাট ইউর ব্লাডি মাউথ অক্ষয়। একবার নিজেকে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিস? তোর বিন্দুমাত্র যোগ্যতাটুকুও নেই আমার পাশে দাঁড়ানোর। আবার লাইফ পার্টনার হওয়ার স্বপ্ন দেখিস কোন সাহসে তুই? কখনো বিষাক্কে দেখেছিস? তোর থেকে অনেক বেশি যোগ্য ও আমার জন্য। কি নেই ওর? সব আছে, সব কিছু। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, এভরিথিং। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওর একটা পরিচয় আছে এই সোসাইটিতে, একটা স্টেটাস আছে। তোর মতো বেহায়া অনাথ বাচ্চা নয় ও, ওর একটা হাই ক্লাস ফ্যামিলি আছে। এইসবকে যা তা বলছিস রে, সেই স্কুল লাইফ থেকে আমাদের সম্পর্ক, একসাথে 4 বছর কাটিয়েছি আমরা, একসাথে কলেজ করেছি। এই শহরের হলি গলি ফুটপাথ সবটা জুড়ে আমাদের নিখাত প্রেমের স্মৃতি লেখা রয়েছে। কলেজ স্ট্রিট, কফি হাউসের আড্ডা, ওই গঙ্গার ঘাট, ময়দান, এই সব কিছুই যে আমাদের খুনসুটি ভালোবাসার মুহূর্তের অজস্র সাক্ষী বহন করে চলেছে। আর আর তুই এক মুহূর্তে সব কিছু মিথ্যে বানিয়ে দিলি। এ যে আমি মানতেই পারছি না আমি কিছুতে। নেকা, ওসব যত সব সস্তার নাটক, বুলশিট। তোর এই চিপ ড্রামা অ্যান্ড অল তোর কাছেই রাখ, বুঝলি? আমরা জাস্ট না এই ঢং একদম বরদাস্ত হচ্ছে না। তুই তো একটা কাজ করতে পারিস রে। এমনিও তুই বেকার, লেখালেখি আর শখের গান বাজনা ছেড়েই বরং যাত্রাপালায় নাম লেখা। দেখবি 2 পয়সা ঠিক রোজগার হয়ে যাবে, নইলে সারা জীবন তোকে ভিক্ষে করেই কাটাতে হবে। মানুষ কি সত্যি কটা মুহূর্তে এতটা বদলে যেতে পারে? তুই তো আমার সেই রিনুস যে আমার এই আমিটাকে ভীষণ ভালোবাসতো। তুই এতটা কেন বদলে গেলি? কেন বল, কেন বদলে গেলি? তুই কি এবার থামবি? আমার আর সহ্য হচ্ছে না। জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। শোন না রে, তুই আর একটিবার। কথাটা শেষ করতে পারল না সে। পেছন থেকে আসা এক পুরুষের কণ্ঠে যেন সব কিছুর ছন্দপতন হয়ে গেল এক মুহূর্তে। ঘুরে তাকালো অক্ষয়। হাই ঋতুজা। Oh, wow, বিশাখ! What a pleasant surprise. তুমি এখানে কি করছো? হেই কাম অন, এটা একটা কফি শপ, অফকোর্স কফি খেতে এসেছি। হাসি হাসি মুখ করে উত্তর করল বিশাখ। অক্ষয়ের দিকে নজর যেতেই প্রশ্ন করল, হু ইজ হি? এই গাইয়া নমুনাটাকে কোথা থেকে পেলে? তেমন কেউ না, সেম কলেজ হওয়ার কারণে জাস্ট মুখ চেনা। দেন তোমরা এখানে কি করছো? আর বলো না, 2 দিন কি একটু হেসে কথা বলেছি, আর ও ভেবে বসে আছে আমি নাকি ওকে লাইক করি। ছেলের 2 পয়সার অকাত নেই, এসেছে প্রেম নিবেদন করতে। একটু লেখালেখি করে বলে নিজেকে বিশাল হনু কিছু ভেবে নিয়েছে। আর ওই তো নামের ছিরি, অক্ষয়। ভাগ্য তো একেবারে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, লেজ কাটা বাঁদর একটা। ঋতুজার কথাগুলো শুনে জোরে জোরে হেসে উঠল বিশাখ। আর অক্ষয় কেবল মূর্তিমান পাথরের মতন ওখানে দাঁড়িয়ে সমস্ত অপমান মুখ বুজে সহ্য করতে থাকলো। লেটস গো বেবি, উই শুড গো সামওয়্যার এলস। শিওর। ওরা অক্ষয়কে কিছুটা অগ্রাহ্য করেই পাশ কাটিয়ে হাসাহাসি করতে করতে কফি শপ থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে গুটি গুটি পায়ে বাইরে এসে দাঁড়ালো সে। ততক্ষণে বেশ বৃষ্টি নেমেছে।
মেঘের গড়গড়ানি শব্দ যেন অক্ষয়ের বুক ফাটা চিৎকারকে আরো জোরালো করে তুলেছে। আজ ঋতুজার সাথে দেখা করতে আসার সময় জমানো কিছু টাকা দিয়ে একখান রূপালী রঙের ঝুমকো কিনেছিল সে। বড় শখ ছিল নিজের হাতে করে সেটা আজ তাকে পরিয়ে দেবে, কিন্তু হায়, ভাগ্যের কি পরিহাস! সাদা পাঞ্জাবির পকেট থেকে ঝুমকোটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে চিৎকার করে ওঠে অক্ষয়, ঋতুজা! পা যেন ভারী হয়ে ওঠে তার, দাঁড়াতে পারে না আর। হাতের মুঠোয় থাকা ঝুমকোটা ভেঙে রক্তধারা বৃষ্টির জলের সাথে সাদা পাঞ্জাবিতে ভালোবাসার রক্তের ক্যানভাস এঁকে চলে। সেই ক্যানভাস জুড়ে একে একে ভেসে উঠতে থাকে তার মনের গহীনে থাকা অক্ষত সব স্মৃতির পাহাড়। স্কুল জীবনের একসাথে বদমাইশি, কলেজ যাওয়া, কলেজ ক্যান্টিনে বসে আড্ডা দেওয়া, ফুচকা খাওয়া, কফি খেতে যাওয়া, ক্লাস বাঙ্ক করে মুভি দেখতে যাওয়া, এই সব কিছুর বুননে নদী বুকে নৌকা যেমন খেই হারিয়ে ফেলে, অক্ষয়ও তেমনি ক্রমশ হারিয়ে ফেলতে থাকে নিজের সত্তাকে। বৃষ্টির জল এসে তার চোখের অশ্রুধারাকে মিশিয়ে নিয়ে যায় ভূমিষ্ঠের উদ্দেশ্যে। অনাথ হওয়ার কারণে জীবনে সর্বদা আর সর্বত্র এসে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে এসেছে। ঋতুজা যখন তার জীবনে আসে তখন ওকেই আঁকড়ে ধরতে চেয়েছিল সে, বলা ভালো আঁকড়ে ধরেছিল। আজ ঋতুজাই তাকে এতটা দূরে ঠেলে দিল। কি করে পারল এটা? তাহলে কি সবটাই মিথ্যে? এত ভালোবাসার এটাই কি শেষ পরিণতি? অপমান আর প্রতারণা? না না, আর কিছুই ভাবতে পারছে না অক্ষয়। মাথাটা ভীষণ ভারী হয়ে আসছে, তার সাথে চোখটাও ভীষণ জ্বালা করছে তার। ধীরে ধীরে পাশে থাকা ল্যাম্পপোস্টটা ধরে কোনো রকমে উঠে দাঁড়ায় সে। কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারছে না। সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। দিশাহীনভাবে রাস্তার ওপর দিয়ে হেঁটে চলে আর বিড়বিড় করতে থাকে একটাই নাম, কেন ঋতুজা? কেন কেন ঋতুজা? কেন কেন করলি এরকম? কেন ঋতুজা? ঋতুজা! রাস্তার কোলাহল, গাড়ির হর্ন কিছুই যেন তার কান অবধি এসে পৌঁছচ্ছে না, হৃদয় স্পর্শ করতে পারছে না। রাতের বয়স বাড়ার সাথে সাথে বৃষ্টি একটু ধরে আসে। সবার তখন বাড়ি ফেরার তারা। তবে সেদিকে অক্ষয়ের কোনো ভ্রুক্ষেপ নেই, সে নিজের খেয়ালেই চলেছে। হঠাৎ করেই একটা গাড়ির হেডলাইটের জোরালো আলো এসে পড়ে তার চোখের ওপর। চোখ ধাঁধিয়ে আসে তার। কিছু বুঝে ওঠার আগেই বিকট এক শব্দ আর শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করে সে। জ্ঞান হারানোর আগে শুধু এইটুকুই লক্ষ্য করে যে তার সামনে ছুটে আসছে খুব পরিচিত একটা মানুষ। অস্ফুট স্বরে একটা নাম বেরিয়ে আসে, ঝিনুক। তারপর সবটা অন্ধকারের নিস্তব্ধতা। প্রায় 2-3 দিন রীতিমতন জমে মানুষে টানাটানির পর আজ অক্ষয়ের জ্ঞান ফিরেছে। চোখ খুলতেই যাকে দেখল তাকে সে একেবারেই কল্পনা করেনি। ঝিনুক, একই কলেজে পড়াশোনা ওদের,
তবে ঝিনুক ওর জুনিয়র, ভারী মিষ্টি মেয়ে। অক্ষয়ের জ্ঞান ফিরতে দেখেই ঝিনুক তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনলো। গত 2 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। এই মেয়েটি আপনাকে সঠিক সময় অ্যাডমিট না করলে আমরা আপনাকে বাঁচাতে পারতাম না। ইউ শুড বি থ্যাঙ্কফুল টু হার। আর তাছাড়া আপনার জন্য যেভাবে হসপিটালে পড়েছিল তা সত্যিই প্রশংসনীয়। ওকে, আমি তাহলে আসি আজ। টেক কেয়ার। ওয়ার্ডের বাইরে বেরিয়ে মনের কৌতূহলকে শান্ত করতে প্রশ্ন করল ঝিনুক। ডক্টর, এখনো কেমন আছে? ভয়ের কোনো কিছু নেই তো আর? ইয়েস, হি ইজ কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার, বাট দের ইজ ওয়ান থিং। ওনার অ্যাক্সিডেন্টটা ভীষণ সিরিয়াস ছিল। অ্যাজ এ রেজাল্ট ওনার হাত পা ভীষণভাবে ফ্র্যাকচার হয়ে গেছে। তাই উনি এখন একদম চলাফেরা করতে পারবেন না। অ্যান্ড আপনার থেকে শুনেছি যে উনি নাকি খুব ভালো লেখালেখি করেন, বাট ওনার ডান হাতটা যেভাবে ফ্র্যাকচার হয়েছে, সরি টু সে, উনি হয়তো আর কখনো পেনটাও ঠিক মতন ধরতে পারবেন না। এ কি বলছেন আপনি? এটা যে কিছুতেই হতে পারে না। কান্নায় ভেঙে পড়ে ঝিনুক। দেখুন, এখনই এত ভেঙে পড়বেন না। রেগুলার থেরাপি অ্যান্ড মেডিকেশনসগুলো প্রপারলি ফলো আপ করলে এখনও সামান্য সম্ভাবনা আছে ওনার সুস্থ হয়ে ওঠার। তবে সেটা বড্ড ব্যয়বহুল। চোখের জল মুছে দৃঢ়তার সাথে বলল ঝিনুক। যত টাকা লাগে লাগুক ডক্টর, তবে আমি অক্ষয়দাকে সুস্থ করে তুলবই। আপনি শুধু আমাকে সঠিক পথটা দেখিয়ে দিন। বেশ। চোখে মুখে জল দিয়ে এসে ওয়ার্ডে প্রবেশ করে অক্ষয়ের পাশে গিয়ে বসল ঝিনুক। এখন কেমন ফিল করছো অক্ষয়দা? ভালো। আমাকে প্রাণে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ ঝিনুক। প্লিজ এইভাবে বলো না তুমি। শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দেখি। বাড়ি ফিরতে হবে তো। তোমার আপনজনরা সকলে যে তোমার অপেক্ষায় রয়েছে। তবে আমি বহুবার তোমার বাড়িতে জানাবার চেষ্টা করেও কোনোভাবেই ওনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম খুঁজে পাইনি। সেটা যে আর সম্ভব নয় ঝিনুক। এই গোটা ব্যস্ততার পৃথিবীতে আমার কেউই নেই। একা, আমি ভীষণ রকমই একা। আরো যদি ভালো করে বলি, এই সমাজের কাছে আমি অনাথ নামেই পরিচিত। একটা 1 কামরার ভাড়ার ঘর, কিছু বই আর লেখালেখি ছাড়া বিশেষ কোনো সম্পত্তি আমার নেই। তোমার ঋণ যে আমি কি উপায় পরিশোধ করব তা আমি নিজেও জানি না। বাইরে তোমার আর ডাক্তারবাবুর কথোপকথন আমি ভেতর থেকে শুনতে পেয়েছি, তাই লিখে হচ্ছে তোমার ঋণ শোধ। আর বলতে পারে না অক্ষয়। গলার কাছে কি যেন একটা চেপে বসে তার। ভীষণভাবে যে ঋতুজার কথা মনে পড়ছে। বুকের খাঁজে এক অজানা ব্যথা যেন গ্রাস করে তাকে। হুঁশ ফেরে ঝিনুকের কথায়। আর একটাও কথা না। কে বলেছে তোমার কেউ নেই? এই তো আমি আছি। যতদিন না তুমি সুস্থ হচ্ছ ততদিন আমি আছি। আর কে বলেছে তুমি লিখতে পারবে না? ঠিক পারবে, অবশ্যই পারবে। পারতে যে তোমাকে হবেই অক্ষয়দা। কেবল নিজের উপর ভরসা রাখো। আমি, আমার পরিবার সকলেই তোমার পাশে আছি। এক নাগাড়ে অক্ষয়ের চোখে চোখ রেখে কথাগুলো বলে গেল ঝিনুক। তবে অক্ষয় ভীষণভাবে অবাক হলো সময়ের এই নতুন খেলায়। আজ যার ওর পাশে সব থেকে বেশি করে থাকার প্রয়োজন ছিল, সে আজ নেই। উপরন্তু অন্য এক মেয়ে ওকে সেই ভরসার হাত বাড়িয়ে দিচ্ছে। না, অক্ষয় আর কোনো উত্তর করতে পারে না। এর উত্তর যে সত্যি তার জানা নেই। কেবল নিঃশব্দে গাল বেয়ে নেমে আসে এক ফোঁটা নোনা জল। কালের আবর্তে কেটে গিয়েছে গোটা 2 মাস।
এর মধ্যে অক্ষয়কে হসপিটাল থেকে ছুটি দেওয়া হলে সে নিজের বাড়িতেই ফিরতে চেয়েছিল। তবে ঝিনুক ও তার পরিবার কিছুতেই অক্ষয়কে একা ছাড়েনি। কিছুটা জোর করে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিল তাকে। প্রথম প্রথম ভীষণ অস্বস্তি হলেও অক্ষয় কিভাবে যেন নিজেকে ওদের সাথে মিশিয়ে ফেলেছিল তা সে নিজেও বুঝতে পারেনি। মণি অর্থাৎ ঝিনুকের মায়ের চোখের মণি হয়ে উঠেছিল সে। এক অনাথ ছেলে হঠাৎ করেই এক আকাশ সমান ভালোবাসার নীড় খুঁজে পেয়েছিল তাদের মাঝে। ঝিনুকের শুশ্রূষায় অক্ষয় আজ অনেকটাই সুস্থ। হুইলচেয়ার ছেড়ে ক্র্যাচ নিয়ে হাঁটতে পারলেও পেনটা এখনো ধরতে পারে না সে। এমনকি নিজের হাতে কোনো কাজই করতে পারে না। তবে ঝিনুক আর মণি ভীষণভাবে নজর রাখে ওর ভালো থাকার। কোনো কিছুরই খামতি রাখে না তারা। এইভাবে বেশ ভালোই দিন চলতে থাকে। তবে হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা ঋতুজা নামক নামটা তখনও তীক্ষ্ণ ধারে ক্ষতবিক্ষত করে চলে অক্ষয়ের মন। একদিন নীরবে সবার চোখের আড়ালে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে অক্ষয়। তবে শেষ রক্ষা হয় না। ঝিনুক দেখতে পেয়ে যায় আর এর পেছনে থাকা কারণ জানতে চায় সে তার কাছে। যে মেয়ে নিঃস্বার্থভাবে তার জন্য এতটা করেছে তার কাছে কোনো রকম মিথ্যেই বলতে পারে না অক্ষয়। সব সত্যিটা জানায় সে। সবটা শোনার পর ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারেনি ঝিনুক। এক ছুটে চলে গিয়েছিল নিজের ঘরে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল। যে মানুষটাকে গত 2 মাস ধরে একটু একটু করে নিজের মনের সবটা উজাড় করে ভালোবেসে ফেলেছিল, সেই মানুষটা অন্য কাউকে ভালোবাসে, এটা মেনে নেওয়া যে তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। ঝিনুক আর সেদিন অক্ষয়ের সামনে আসেনি। ওই মানুষটার পায়ে সমর্পিত জীবন থেকে নিজের জন্য কিছুটা সময় চেয়ে পাঠিয়েছিল সামলে ওঠার জন্য। পরের দিন সকাল হতে না হতেই আবার ছুটে গিয়েছিল ওর ভালোবাসার মানুষটার কাছে। আসবো অক্ষয়দা? জানলার দিকে মুখ করে বসে থাকা ছেলেটা পেছন ফিরে না তাকেই উত্তর করল, ভেতরে এসো। পারমিশন নেওয়ার কি আছে? এটা তো তোমারই বাড়ি। অভিমান ছেলেটির কথাতেও স্পষ্ট ফুটে উঠেছিল সেদিন। আর হবে নাই বা কেন? মেয়েটিও যে কাল সকালের পর থেকে আর একটি বারের জন্যেও তার কাছে আসেনি। তবে কি ছেলেটিরও মেয়েটিকে না দেখে কষ্ট হয়েছে? কিন্তু কেন? না, এই প্রশ্নের সঠিক উত্তর ছেলেটিরও জানা নেই। ভাবনায় ছেদ পড়ল ঝিনুকের গলার স্বরে। আচ্ছা, তুমি আবার কেন লেখালেখিটা শুরু করছো না? তুমি কি বলছো এসব? আমি যে এখনো অব্দি পেনটাই ঠিক মতন ধরতে পারছি না, আর সেখানে লেখালেখি করা তো জাস্ট ইম্পসিবল ব্যাপার। ভীষণ অবাক হয়ে কথাটা বলে অক্ষয়। আমি একদম ঠিক বলছি। তুমি তোমার লেখালেখি আবার শুরু করো। তোমার কলম আমি হব অক্ষয়দা। না না, এ হয় না ঝিনুক। তোমার সামনে এখন অনেক ব্রাইট ফিউচার, সেখানে তুমি আমার জন্য লিখে সময় নষ্ট করো, আমি তা একদমই চাই না। আমার লেখা তো পাতে দেওয়ার যোগ্যও নয়। কে পড়বে আমার লেখা? না না, আমি কিছুতেই তোমার স্বপ্নের পথে বাধা হতে পারি না ঝিনুক। এটা এটা অন্যায়। এইসব তুমি ভুল ভাবছো অক্ষয়দা। এই কাজটা করলে আমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার কেরিয়ার আর বাকি সবকিছু ম্যানেজ করে তোমার কলম হয়ে উঠি, তাতেও কি তোমার আপত্তি? অক্ষয়ের হাত দুটো ধরে এক নাগারে কথাগুলো বলে আশাপূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল ঝিনুক। ক্ষণিকের জন্য বাক শূন্য হয়ে পড়ে অক্ষয়।
তবে তার চোখ অনেক কিছুই বলে যায় নিঃশব্দে। হয়তো ঝিনুকও সেই চোখের ভাষা পড়তে সেদিন সক্ষম হয়েছিল। তাই তো অক্ষয় শুধু কিন্তু বলার সাথে সাথেই ঝিনুক তাকে থামিয়ে দিয়ে বলে উঠেছিল, কিন্তু আর কোনো কিন্তু নয়, এখন থেকে তুমি আবার লিখতে শুরু করবে। আমি হব তোমার লেখার মাধ্যম। ধরে নাও এইভাবেই তুমি আমার আর আমার পরিবারের ঋণ শোধ করলে। তবে হ্যাঁ, আজ থেকে তুমি আর স্রোতের অনুকূলে নয়, পাড়ি দেবে স্রোতের বিপরীতে, উজান হয়ে। এই নামেই তোমার লেখা বেরোবে। কথাটা শেষ করেই সেদিন ঘর থেকে বেরিয়ে গিয়েছিল ঝিনুক। তবে অক্ষয়ও আর এর বিরোধিতা করতে পারেনি। সেদিন কিছু একটা ছিল ঝিনুকের গলার স্বরে, একটা অন্যরকম অধিকার বোধ অক্ষয়ের ওপর, যেটা ওর ভীষণ চেনা। তবে কিছুতেই মনে করতে পারেনি কি সেই অধিকার বোধ। সময় বয়ে যেতে লাগলো। ক্রমশ ঝিনুকও উজানের কলম হয়ে উঠল। আজ এই প্রকাশকের বাড়ি তো কাল ওই প্রকাশকের বাড়ি। লেখার স্যাম্পেল নিয়ে ঘুরতে ঘুরতে একদিন ওদেরও ভাগ্যের চাকা ঘুরল। এখন প্রকাশকরা বাড়িতে এসে ভিড় করে। প্রায় 5 বছর হতে চলল। উজান এখন পুরোপুরি সুস্থ, তবে ও আর কলম ধরে না। আজও ওর কলম হয়ে রয়ে গিয়েছে ঝিনুক। এখন উজান কলম ধরে শুধু স্বাক্ষর করার জন্য। এখন সে কলকাতার শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন। দেশ বিদেশ জুড়ে তার লেখা ছড়িয়ে পড়েছে। নাম, যশ, খ্যাতি, অর্থ কোনো কিছুরই অভাব নেই তার আজ। নিজের বাড়ি গাড়ি সব হয়েছে। সময়ের সাথে সাথে তার চেহারাতেও এসেছে আমূল পরিবর্তন। মুখে চাপ দাড়ি, চোখে রিমলেস চশমা, মেয়েধীন সুঠাম শরীরটা আজ বহু মেয়ের কাঙ্ক্ষিত। তবে এক হয়ে রয়ে গিয়েছে সে তার ঝিনুক, মণি আর জেঠুনের কাছে। একদিন সন্ধ্যায় আকাশে মেঘেদের গুড়গম্ভীর গর্জন আর মুষলধারে বৃষ্টি যেন মুহূর্তটাকে ভীষণ মায়াবী করে তুলেছে। উজান সেদিন একটা বিশেষ কাজে এসেছিল ঝিনুক, মণি আর জেঠুনের সাথে দেখা করতে। কিন্তু এমন বৃষ্টির দাপটে সেও আটকা পড়ে গিয়েছে। উজান ঝিনুকের ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খেতে খেতে এক দৃষ্টে বৃষ্টি দেখছিল। হঠাৎ ঝিনুক এসে হাতের মুঠোয় বৃষ্টির জল নিয়ে উজানের মুখে ছিটিয়ে দিল। উজান চমকে উঠে ঝিনুককে দেখে বলল, এই বাজি, এটা কি হলো শুনি? কি আবার হবে, তোমাকে ভিজিয়ে দিলাম। তাই না? আমিও কিন্তু পারি। হ্যাঁ, দেবো, হ্যাঁ দেবো। তার বদলে? তার বদলে কি? দেখোই না তার বদলে কি। উজান আর কিছু বলার আগেই ঝিনুক তার হাতটা ধরে সোজা দৌড় দিল তাদের ছাদের দিকে। ছাদে এসে উজানকে সঙ্গে নিয়ে হারিয়ে গেল বৃষ্টির মাঝে। নিজের হাত দুটো দুই দিকে মেলে গোল গোল করে ঘুরতে ঘুরতে আকাশের দিকে চেয়ে ঝিনুক বলে উঠল, চোখ বন্ধ করে মনের মধ্যে এই বৃষ্টির জলকে একদম নিজের করে মিশিয়ে নাও। দেখবে কেমন জাদুর মতো বৃষ্টিও তোমাকে তার মধ্যে জড়িয়ে নেবে। উজানও তার কথা মতোই চোখ বন্ধ করে সারা শরীরে মেখে নিল বৃষ্টির কণা। সত্যি মনটা ভারী শান্ত হয়ে গেল তার। আলতো আলতো করে চোখ মেলে তাকালো ঝিনুকের দিকে। ভীষণ মায়াবী লাগছে তাকে। মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল উজান। ঝিনুক তার চোখের ইশারায় সে এমন করে কি দেখছে জিজ্ঞাসা করায় মুচকে হেসে উজান নিজের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে লজ্জায় মুখ নামিয়ে নিল। ঝিনুক এগিয়ে এসে বলল, একটা আবদার করব, রাখবে গো? আবদার নয় ঝিনুক, আদেশ করো দেখি। নিজে গিয়ে পিয়ানোতে একটা গান শোনাবে আমাকে? গান? সে তো অনেকদিন গাইনি।
কিচ্ছু শুনবো না আমি, তোমাকে গাইতেই হবে। আচ্ছা বাবা, বেশ বেশ গাইবো, কিন্তু এই যে ভেজে গেছি যে। উফ, তুমিও না, তোমার জন্য তো ড্রেস রাখাই থাকে, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। বলেই আবার উজানের হাতটা ধরে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো ঝিনুক। উজান শুধু চেয়ে রইল ঝিনুকের কাজল কালো আঁখের দিকে। ফ্রেশ হয়ে উজান ঝিনুকের ঘরে রাখা পিয়ানোটার সামনেই বসেছিল। দরজার বাইরে নুপুরের শব্দ পেয়ে চোখ তুলে তাকাতেই তার চোখ দুটো যেন মুহূর্তের মধ্যেই ঝিনুককে দেখে থমকে গেল। চুলটা খোলা, তার পরনে হালকা বাসন্তী রঙের একটা চুড়িদার, কানে ঝোলা দুল, আর সবচেয়ে মায়াবী তার ডাগর ডাগর দুই কাজল কালো চোখ। উজানের ঘোর কাটল ঝিনুকের গলায়। এই কি গো, শোনাবে না? একদম শোনাবো তো। সুস্থ হওয়ার পর থেকে আখানের সুর আর কিছু কথা সমানে মাথায় ঘুরে যাচ্ছিল, বুঝলে? আজ সেটাই তোমাকে শোনাবো। সত্যি? তোমার নিজের গান? আর দেরি করো না, শুরু করো প্লিজ। উজান সুর তুলল। তোমায় মনে পড়েছে ওই বৃষ্টির ফোঁটা যখন আমায় ছুঁয়েছে, মনে পড়ে কবিতা সুরে সুরে ছন্দে ছন্দে গানে এঁকেছি ছবিতা তোমার হৃদয়ে মাঝে চাঁদের আলোকে রে দিলাম তোমায়, তোমার আমার গল্প রয়ে যাক জোছনায়। ও ইয়ারাওয়ে, ও ইয়ারাওয়ে, ও ইয়ারাওয়ে, ও ইয়ারাওয়ে। যখন আমি আড়াল হতে তোমার দু চোখে দেখেছি আমায়, আজ নিরালায় পাহাড় ছুঁয়েছি, সপেছি নিজেকে তোমারই ছায়ায়, অনন্ত বেঁধে দিল স্বপ্ন তারায়, তুমি আমি রয়ে যাব ভালোবাসার মোহনায়। ও ইয়ারাওয়ে, ও ইয়ারাওয়ে, ও ইয়ারাওয়ে, ও ইয়ারাওয়ে। ঝিনুক লজ্জায় চোখ নামিয়ে বসে আছে দেখে উজান তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, কে? পছন্দ হয়নি? ঝিনুক চোখ খুলেই ভেজা ভেজা কণ্ঠে বলল, ভীষণ। উজান মুচকি হেসেই ঝিনুকের গাল দুটো আলতো পরশে টিপে দিল। অন্যদিকে ঋতুজা আর ঠিক আগের মতনটি নেই। তার জীবনেও সময়ের চক্রে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, যদিও তার স্বভাবে কিছুই পরিবর্তন আসেনি তেমন। তবে যে মানুষটার হাত ধরার জন্য একদিন কফি শপে দাঁড়িয়ে সেদিনের অক্ষয়কে অকথ্য অপমান করে হাসতে হাসতে বেরিয়ে গিয়েছিল, সেই মানুষটা 1 বছর ঘুরতে না ঘুরতেই তাকে ব্যবহার করে আবর্জনার মতন ছুঁড়ে ফেলে দেয়। একদিন পার্টি থেকে টানতে টানতে বিশাখ বাইরে বের করে নিয়ে আসে ঋতুজাকে। উফ, আমাকে ছাড়ো বিশাখ, আমার লাগছে। তুমি
তুমি আমাকে এক্ষুনি বলো, ওই ওই মেয়েটা কে? বলো, আনসার মি। মদ্যপ বিশাখ গায়ের জোরে এক ভীষণ ধাক্কায় দূরে ঠেলে দেয় ঋতুজাকে। রাস্তার ওপর গিয়ে পড়ে সে। এলিজেন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর যদিও কিছু থেকে থাকে সেটা অবৈধ, বুঝেছো? অবৈধ। আমি এখন তিতলিকে ভালোবাসি। এই একটু আগে পার্টিতে আমাকে যার সাথে মেক আউট করতে দেখে এখন ন্যাকামো করছো। ইয়েস, তাকেই। আর তাছাড়া বাড়ির সকলেরই ওকে খুব পছন্দ। ওর বাবা বিশাল বড় বিজনেসম্যান। আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি, জানিয়ে দিলাম কথাটা। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। এখন না তোমার মনের কোনো মূল্য আছে আমার কাছে, আর না তোমার শরীরের। গেট লস্ট। সেদিন বিশাখের কথাগুলো যেন অক্ষয়ের পাঁজর ভাঙা যন্ত্রণা ঋতুজার চোখের জল হয়ে বেরিয়ে এসেছিল। সময়ের সঙ্গে সঙ্গে লোভে পড়ে একাধিক সম্পর্কে লিপ্ত হলেও কোথাও স্থিত হতে পারেনি সে। বিয়ে তো অনেক পরের কথা। বর্তমানে এক প্রাইভেট কোম্পানিতে পার্সোনাল সেক্রেটারি জব করছে ঋতুজা। সামনেই তার বান্ধবী ইচ্ছের বিয়ে, বিস্তর কেনাকাটা করার আছে। তাই ঠিক হয়েছে সল্টলেক সিটি সেন্টার যাবে আজ সকলে মিলে। সেখানে নাকি আবার ইচ্ছের সেলিব্রিটি ক্রাশ আসতে চলেছে দোল উৎসব উপলক্ষে কি এক বিশেষ কাজে। তাই একে একে দুই কাজই হয়ে যাবে আর কি। সঠিক সময় মতন তারা গিয়ে পৌঁছল সিটি সেন্টার মলের সামনে। চারিদিক জুড়ে আজ বিশাল আয়োজন। কত বড় বড় সব হোর্ডিং লাগানো রয়েছে এদিক ওদিক। রাস্তা দিয়ে আস্তে আস্তেই সেগুলো ওদের চোখে পড়েছে। সবগুলো জুড়ে কেবল একটাই নাম জল জল করছে, উজান আর উজান। তারই এক বিশেষ বই প্রকাশ নিয়ে আজকের এই বড় ইভেন্ট। কিন্তু উজানের ছবি দেওয়া নেই কোথাও, যদিও সেটার দরকারও পড়ে না এই কলকাতা শহরে। এখন এমনই তার ক্রেজ যে শুধু উজান নামটুকু শুনলেই সকলে ছুটে আসে তাকে এক ঝলক দেখার জন্য, একটু কথা বলার জন্য। এত কিছু দেখে সঠিক কিছু বুঝতে পারে না ঋতুজা। সে প্রশ্ন করে ইচ্ছেকে, ওই এই উজান কি কোনো রাইটার নাকি রে? আর ওকে নিয়ে এত মাতামাতি করারই বা কি আছে? হ্যাঁ রে, তুই কি রে এসব চর্চা করিস না মানলাম, তবে তুই উজানকে চিনিস না? ওর লেখা নিয়ে এখন তো সব জায়গাতে কথা হচ্ছে। বিশাল বড় মাপের লেখক, এই অল্প সময়ের মধ্যে কতগুলো পুরস্কার জিতেছে জানিস? তার উপরে ওফ, যা হ্যান্ডো দেখতে না ভাই, জাস্ট সেই সেই। আজ ওকে সামনে থেকে দেখলে আমি হয়তো শেষই হয়ে যাব। হায়। কথা না বাড়িয়ে তারা সকলে মিলে তাড়াতাড়ি করে মলের মধ্যে ঢুকে স্টেজের কাছাকাছি একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়ল। ইচ্ছের কড়া নির্দেশ, আগে উজান, তারপর নাকি বিয়ের কেনাকাটা। ঘণ্টা খানেকের মধ্যেই সকলের অবসান ঘটিয়ে একটা বড় ব্ল্যাক কালারের রেঞ্জ রোভার এসে দাঁড়ালো সিটি সেন্টার মলের সামনে। সঙ্গে সঙ্গেই গাড়িটিকে ঘিরে ভিড় জমালো অসংখ্য ফ্যান্স আর সাংবাদিকের দল। তোমার সবাই ভালো আছে তো? আর ওই গ্র্যান্ড এন্ট্রি যেন কোনো টলিউড তারকার চেয়ে কোনো অংশে কম যায় না। গাড়ির গেট খুলে একে একে বেরিয়ে এলো ঝিনুক, মণি, জেঠুন আর সকলের শেষে উজান। হাই এভরিওয়ান। তার পরনে একটা সাধারণ অফ হোয়াইট কালারের হ্যান্ডক্রাফটেড কুর্তা, অলিভ গ্রিন কালারের প্যান্ট, হাতে ঘড়ি আর চোখে রিমলেস চশমা। তাকে এক ঝলক দেখা মাত্রই সকলে উচ্ছ্বাসে ফেটে পড়ল। হ্যাঁ হ্যাঁ, সব হবে পরে, প্রোগ্রামে পরে। সকলের দিকে তাকিয়ে হেসে নমস্কার করে ঝিনুক, মণি আর জেঠুনের সাথে কথা বলতে বলতে
ভেতরে প্রবেশ করলো উজান। তারা স্টেজে এসে উঠে দাঁড়াতেই সকলের সাথে সাথে ইচ্ছেও ভীষণ জোরে জোরে উজান বলে চিৎকার করে উঠল। কিন্তু থমকে গেল ঋতুজা। ভীষণ চেনা চেনা লাগলেও ঠিক ঠাউর করে উঠতে পারল না সে। আরে আরে একটু আস্তে আস্তে, উজানবাবু এখন আমাদের মাঝেই আছেন, আপনারা একটু শান্ত হন। আমরা একটু কথা বলে নেব ওনার সাথে, ওনার নতুন বই নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানেই ওনার নতুন বইয়ের টাইটেল রিভিল হতে চলেছে, যা আমাদের সকলের জন্যই এক বিশেষ বড় পাওনা। আসুন উজানবাবু। ঝিনুক, ব্যাগ থেকে একটা নতুন বইয়ের কপি দাও তো। হ্যাঁ, এই তো। বইটা বুকের কাছে ধরে স্টেজের একদম দর্শকদের সামনাসামনি এসে দাঁড়ায় উজান। মাইকটা হাতে তুলে বলতে শুরু করে, সকলকে প্রথমেই জানাই শুভ সন্ধ্যা, আরো অনেক অনেক ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানটিতে নিজেদের মূল্যবান সময় বার করে সকলে মিলে আসার জন্য, আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সময়টা এখন বেশ মনোরম, বসন্তই বলা চলে। বাঙালির মনে প্রাণে তাই সবটা জুড়ে কেবলই ভালোবাসার হিলোল। দূর কোনো রংধনুর দেশ থেকে আসা এক প্রজাপতি যেন তার রঙিন পাখার আভায় চারিপাশ রাঙিয়ে তুলেছে। ভালোবাসার এই শুভক্ষণে ভালোবাসার এক বই নিয়ে আজ আপনাদের সকলের সামনে আমি হাজির হয়েছি। জীবন সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছুই শেখায়। সে আমাদের হাসতে শেখায়, বুঝতে শেখায়, কাঁদতে শেখায়, দায়িত্ব শেখায়, ভাঙতে শেখায়, গড়তে শেখায়, সর্বোপরি ভালোবাসতে শেখায়। তবে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য। প্রেম সর্বত্র, আমাদের জীবনে তার হামেশাই আনাগোনা। তবে প্রেম তো কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। এই যেমন ধরো, আমার কাছে আমার প্রেম, আমার লেখালেখি, গান, আমার কাজ। এছাড়া প্রত্যেকটা মানুষের কাছে এটা ভ্যারি করে। কারো কারো কাছে প্রেম তার পড়াশোনা, কারো কাছে প্রেম তার গান বাজনা বা নাচ, কারোর কাছে তার প্রেম ছবি আঁকা, কারোর কাছে তার প্রেম প্রকৃতির মাঝে মিশে যাওয়া, আরো কত কি। কিন্তু ভালোবাসা, ভালোবাসা হলো এমন এক উপলব্ধি যা প্রেমে পড়ার মাঝে মাঝেই আমাদের মনের গোপনে একবার করে এসে ঠিক উঁকি দিয়ে যায়। তবে যেদিন সত্যিই ভালোবাসা এসে আমাদের কাছে ধরা দেয়, সেদিন বলা চলে প্রত্যেকটা মানুষ তার জীবনের এক পূর্ণতা লাভ করে। ভালোবাসার মধ্যে যে শান্তি আছে তা যে আর কোথাও মেলা সম্ভব নয়। তাই আপনাদের জীবনে যদি কখনো ভালোবাসা আসে, তাকে সারা জীবন নিজের সবটা দিয়ে আগলে রাখবেন। কেননা ভালোবাসলে তা যতনে রেখে দিতে হয়, ভালোবাসলে বাঁধনে থেকে যেতে হয়। গততে হোক, আজে হোক, আগামীতে হোক, ভালোবাসায় ভালোবাসায় কেবলই রয়ে যেতে হয়। তা কথা তো অনেক হলো, এইবার আসি আমার বইয়ের নামে। আমার নতুন যে বইটা প্রকাশ পেতে চলেছে তার নাম হলো তুমি এলে তাই। নমস্কার। প্রচন্ড করতালির শব্দে গম গম করে উঠল সিটি সেন্টার। উজান গিয়ে ঝিনুক, মণি আর জেঠুনের পাশে বসল। দীর্ঘ কথোপকথনের পর্ব শেষে এইবার সময় এলো বইয়ের বেশ কিছু এক্সক্লুসিভ কপি পাঠকদের হাতে তুলে দেওয়ার। এইসবের মাঝে ঋতুজার মনে বারবার একটাই প্রশ্ন উকি দিয়ে চলেছে, কে এই উজান? তার কেনই বা তাকে এতটা চেনা চেনা লাগছে? কেনই বা তার গলার স্বর বারবার এসে তাকে বিঁধছে? মনের প্রশ্নের উত্তর খুঁজতে ইচ্ছেদের সাথে সাথে সেও স্টেজের দিকে সারিবদ্ধ লাইনে গিয়ে দাঁড়ালো। ঝিনুক, মণি, জেঠুনদের সাথে বসে উজান সকলের হাতে তার স্বাক্ষর করা বই তুলে দিচ্ছে।
একে একে সকলের মধ্যে থেকে এগিয়ে আসে ইচ্ছে। তার সেলিব্রিটি ক্রাশ বলে কথা, শুধু বই নয়, সঙ্গে কিছু মনের কথা, 2-3টে সেলফি, এইসব কাণ্ড সেরে তবেই ক্ষান্ত হয় সে। এর মাঝে হঠাৎ উজানের চোখ গিয়ে পড়ে পেছনে দাঁড়িয়ে থাকা ঋতুজার ওপর। কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় তাকে দেখে, তবে পুনরায় নিজেকে সামলে নিয়ে ধাতস্থ হয়। উজানবাবু, ও আমার বান্ধবী ঋতুজা। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল ওর। কথাটা বলে ঋতুজার দিকে তাকিয়ে হালকা চোখ টেপে ইচ্ছে। ঋতুজাও তার ইশারা বুঝে মৃদু হেসে সম্মতিসূচক মাথা নাড়ে। অপরদিকে ঝিনুকের কানে ঋতুজা নামটা যাবার সাথে সাথেই ঘুরে তাকায় সে। একদম প্রথম দিকে মাঝে একবার খুব জোর করায় উজান তাকে ঋতুজার একটা ছবি দেখিয়েছিল। নিজের চোখের সামনে ছবিতে দেখা সেই মানুষটাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঝিনুকের মন যেন বিষাদের ডাক ডেকে উঠল। তবে কি উজান আজ না, সে আর ভাবতে পারে না। মাথাটা কেমন যেন হালকা হয়ে আসে তার, চোখটা যেন উজানের চোখটাকে খুঁজতে থাকে বারংবার। আমিও কি আপনার একটা স্বাক্ষর পেতে পারি উজান বাবু? অ্যান্ড আরও একটা কথা, আপনি সত্যি ভীষণ হ্যান্ডসাম। কথাটা শোনা মাত্রই গরম তেলে জল পড়ার মতন ছ্যাদ করে ওঠে ঝিনুক। হালকা হাসির সহযোগে উজান বলে, নিশ্চয়ই। বলে বইয়ের প্রথম পৃষ্ঠা উল্টে সেখানে কালো বলকালির পেনটা দিয়ে লিখে দেয়, অনেক অনেক ভালোবাসা সহ অক্ষয়। নিচে আরো লেখে, ধন্যবাদ উজান। অক্ষয় নামটা দেখেই চোখটা চকচক করে ওঠে ঋতুজার। হ্যাঁ, এই জন্যই তো তার এত চেনা লাগছিল তাকে। উজানের হাতটা শক্ত করে ধরে ফেলে সে, তারপর বলতে থাকে, আমি তোমাকে ঠিকই চিনেছি অক্ষয়। আমি জানতাম আমি ঠিক তোমাকে খুঁজে পাবো। আমি জানতাম। দেখো দেখো, আজ তোমার সব কিছু হয়েছে, গাড়ি, বাড়ি, নাম, যশ, প্রতিপত্তি, সব কিছু, সব। সেদিন যদি তোমাকে আমি ছেড়ে না যেতাম, তুমি কি এত কিছু করতে পারতে বলো? কোনোদিনও করতে পারতে না। আজ আজ তুমি যা করেছো সবকিছু তো আমারই জন্য, বলো? হ্যাঁ, তাই না? বলো। আমি জানি তুমি আমাকে আজও ভালোবাসো, তাই না অক্ষয়? আমি জানি ঠিক তুমি আমাকে গ্রহণ করে নেবে না? তুমি জানো ওই বিশাখ আমাকে ঠকিয়েছে অক্ষয়। আমি সেদিন তোমাকে চিনতে পারিনি। তুমি তো আসলে আমার যোগ্য। আমায় ক্ষমা করে দাও অক্ষয়, ফিরে এসো আমার জীবনে। আমরা একসাথে আরো অনেক কিছু অর্জন করব। হ্যাঁ, আমরা একসাথে থাকবো, আরো অনেক কিছু অর্জন করব আমরা। ঋতুজার এইরকম পাগলামি দেখে সেখানে উপস্থিত সকলেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে, তবে কেউই কিছু বুঝতে পারে না যে কি হচ্ছে। ঝিনুকও এসে দাঁড়ায় উজানের পাশে। উজান কিছু উত্তর করার আগেই ঋতুজা তার হাত ধরে জোরে এক টান দেয়, যা সামনে দাঁড়িয়ে থাকা ঝিনুক একদম মেনে নিতে পারে না। সে বলে ওঠে, নিজেকে সংযত করুন আপনি, এটা কি ধরনের অসভ্যতা? ঝিনুকের মুখে এমন কথা শুনে পাগলের মতন চিৎকার করে ওঠে ঋতুজা। হেই, হু দ্য হেল আর ইউ? তোমার সাহস কি করে হয় আমাদের মাঝে কথা বলার? ঝিনুককে কিছু বলতে না দিয়েই এবার উজানের দিকে ফিরে বলে ঋতুজা, অক্ষয়, তুমি দেখলে এই মেয়েটা আমাকে অপমান করলো? ওর এত বড় সাহস, ও তোমার রিকে ইনসাল্ট করে। তুমি ওকে এক্ষুনি দূর করে দাও। না, তোমাকে করতে হবে না। যতই হোক তোমার একটা তো ইমেজ আছে, তাই না? আমি করে দিচ্ছি। এই মেয়ে, তোমার কিসের এত প্রবলেম? হ্যাঁ, সরে যাও ওর পাশ থেকে, সরে যাও। বলেই এক ধাক্কা মেরে ঋতুজা ঠেলে ফেলে দেয় ঝিনুককে। পাটা খুব জোর মুচকিয়ে পড়ে যায় সে। তৎক্ষণাৎ বাউন্সাররা ছুটে আসে সেখানে। ঋতুজাকে ধরতে গেলে হাত দেখিয়ে তাদেরকে থামতে বলে উজান। নিচু হয়ে বসে সে অত্যন্ত সন্তর্পণে 2 হাত দিয়ে আস্তে আস্তে ঝিনুককে তুলে দাঁড় করায়। খুব ব্যথা লেগেছে ঝিনুক? কোথায় লেগেছে?
না না, লাগেনি গো। উফ, তুমি ওই মেয়েটাকে ছাড়বে? এসো এসো আমার কাছে এসো। যত সব ফালতু মেয়ে ছেলের জন্য কেন তো ঢং করছো? বলে উজানের হাত ধরে টানাটানি করতে থাকে সে। এইবারে উজানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঝিনুককে বলা প্রত্যেকটা কথা যেন তার হৃদয়ে তীরের মতন এসে বেঁধে। সজোরে একটা থাপ্পড় কষিয়ে দেয় সে ঋতুজার গালে। অনেক কথা বলে নিয়েছো তুমি, আর অনেক সহ্য করে নিয়েছি আমি। নাও জাস্ট শাট ইউর ব্লাডি মাউথ। আমি কোনো এক সময় সেই অক্ষয়, যার কেউ ছিল না, কেউ না, কিন্তু সেদিন সত্যি তুমি না থাকলে আমি কখনোই আমার জীবনের এত কাছের মানুষগুলো দেখা পেতাম না। নেভার। সূর্যের কিরণ যতই ধারালো ফলার মতো পৃথিবীর বুকে আছড়ে পড়ুক না কেন ঋতুজা, তা কিন্তু কখনোই সমুদ্রের জলকে শুকিয়ে ফেলতে পারে না। আর সেই সমুদ্রের উত্তাল স্রোতের বিপরীতে পাড়ি দিয়ে ঝিনুকের হাত ধরে সেদিনের অক্ষয় আজ ক্রমশ উজান হয়ে উঠেছে। তোমার কোনো রাইট নেই আমার ঝিনুককে নিয়ে একটাও কথা বলার। সরি ইচ্ছে ম্যাডাম, আমি আপনার বান্ধবীর এই দুঃসাহস জাস্ট মেনে নিতে পারলাম না। সিকিউরিটি, এনাকে সম্মান সহকারে রাইট নাও বাইরে দিয়ে আসার ব্যবস্থা করুন। এই দাঁড়াবেন না, চলুন চলুন। শুনতে পেলেন না? ঋতুজাকে বাইরে নিয়ে যাওয়া হয়। চলুন চলুন। ইচ্ছে ও তার বাকি বান্ধবীরা ঋতুজার এমন বিশ্রী কাণ্ডের জন্য তার প্রতি এক রাশ বিতৃষ্ণা নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে কেবল। উজান তৎক্ষণাৎ ঝিনুকের হাত ধরে তাকে স্টেজের সামনের দিকে নিয়ে চলে। এ কি, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আজ না ঝিনুক, আর কোনো কথা নয়, এসো। ঝিনুক যেন আজ অন্য উজানকে দেখছে। এই এমন অধিকার বলছে এর আগে কখনোই অনুভব করেনি। শান্ত চোখ দিয়ে সে মন ভরে দেখে চলেছে এই নতুন উজানকে। এ যেন সত্যি স্রোতের বিপরীতে এক দামাল কোনো তরী তার নিজের ফেরার পথে রওনা দিয়েছে। স্টেজের একেবারে সামনে ঝিনুকের হাত ধরে নিয়ে এসে দাঁড়ায় উজান। আমি কখনোই বলে উঠতে পারিনি ঝিনুক, বাট আজ আমি বলতে চাই, এই অগোছালো একাকী অনাথ মানুষটাকে তুমি মনি জেঠুন যে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছ, তা যে আমি আর কোথাও কখনো পাইনি, আর না অন্যত্র কোথাও পেতে চাই। আমি আজ সকলের সামনে স্বীকার করছি ঝিনুক, আমার এই নতুন বই তুমি এলে তাই এর এর সৃষ্টির কারণই যে তুমি। আমার ভালোবাসা, আমার সবটা জুড়ে কেবলই তো তুমিই ঝিনুক। মনের উষ্ণ পরশে যে মানুষ পাথর হয়ে আসা মনেও ফুল ফুটিয়ে তাতে প্রাণের সঞ্চার করতে পেরেছে, তুমি তো আমার সেই মানুষ। আমি আমার এই বই তোমাকে উৎসর্গ করলাম ঝিনুক, তোমাকে। ঝিনুকের চোখের কোণায় জলটা চিকচিক করে উঠল। সে যে কেবল এই দিনটারই স্বপ্ন দেখেছে। গোটা দর্শকের সামনে ঝিনুকের হাতটা ধরে হাঁটু গেড়ে বসল উজান। আজ তোমার জন্মদিন ঝিনুক, ভেবেছিলাম আজই তোমাকে জানাবো সবটা, তবে এইভাবে জানাতে হবে সেটা বুঝিনি আমি। সত্যি না, আজ তো ঝিনুকের জন্মদিন, আর সে নিজেই ভুলে গেছে। চোখটা যেন আর নিজেকে ধরে রাখতে পারছে না কিছুতেই। তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি ঝিনুক, আমাকে তোমার করে নেবে, বিয়ে করবে তোমার উজানকে। নিজেকে আর ধরে রাখতে পারে না ঝিনুক, হাউমাউ করে কেঁদে ওঠে একবার। হ্যাঁ উজান, হ্যাঁ, আমিও যে তোমাকে বড্ড ভালোবাসি গো, বড্ড ভালোবাসি। বলেই উজানকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে ধরে। মনি আর জেঠুনের চোখে জল। তারাও যে আজ ভীষণ ভীষণ খুশি। আবারও রব উঠল, তবে এইবার শুধু আর উজান নয়, এইবারে সারা সিটি সেন্টার জুড়ে গম গম করতে থাকলো।